আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা প্রতিটি পর্বেই নানা ধরনের রোগ, এর চিকিৎসা ব্যবস্থা, এর প্রতিরোধ সব কিছু নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে আমরা কথা বলবো চর্মরোগের মহামারী, প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মামুনুল হক মামুন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আজকে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, চর্মরোগের মহামারী, এই জিনিসটা আসলে কি? মহামারী বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ব্যাপক বা বিস্তৃত আকারে যে রোগটা ছড়িয়ে পড়ে সেটাকে আমরা মহামারী বলি। এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাই প্রায় প্রতি ঘরে ঘরে চর্মরোগ। জি, এই কারণে বলা হচ্ছে এটা একটা চর্মরোগের মহামারী চলতেছে বর্তমানে। এই যে কি রোগ আপনারা এখন দেখতে পাচ্ছেন? অনেক ধরনের চর্মরোগী আমরা দেখতে পাই। এর মধ্যে একদম সবচেয়ে বেশি যেটা দেখি সেটা হচ্ছে কি স্কেবিস বা খোসপাঁচড়া আমরা যেটা বলি। এছাড়াও আরেকটা রোগ একেবারে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে কি সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়া, যেটাকে আমরা বাংলায় দাউদ বা দাঁত বলে থাকি। তো শুরুতে আমরা একটু স্কেবিস নিয়ে কথা বলতে চাই। স্কেবিস রোগটা আসলে কি? স্কেবিস হচ্ছে একটা পরজীবীজনিত রোগ। আমাদের মাথায় যে উকুন থাকে এটা এক ধরনের পরজীবী। ঠিক তদ্রূপ একটা পরজীবীর নাম হচ্ছে কি সার্কোপটিস স্কেবি হোমিনিস। এই পরজীবীটা দিয়ে, যেটা হচ্ছে খুবই ছোট, মাইক্রোস্কোপিক, আমরা আমাদের স্বাভাবিক চোখে দেখতে পাই না। এই জীবাণুটা যখন আমাদের শরীরকে আক্রান্ত করে তখন আমরা স্কেবিসে আক্রান্ত হই। এই যে স্কেবিসটা আপনি বললেন মহামারী, এটা তো আসলে তার মানে ছড়াচ্ছে, এটা আসলে কিভাবে ছড়ায়? খুবই মারাত্মক ছোঁয়াচে একটা রোগ। আমরা যত ধরনের ছোঁয়াচে রোগ দেখি আমাদের চর্মরোগের মধ্যে সবচেয়ে ছোঁয়াচে বললে আমি স্কেবিসকে বলবো। বলবেন, আচ্ছা। এটা অনেক উপায়ে একজন থেকে আরেকজনের কাছে আসতে পারে। সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট। যখন একজন লোক আরেকজন লোকের ক্লোজ কন্ট্যাক্টে আসে, সেটা হতে পারে হ্যান্ডশেক, হতে পারে একজনে ইউজড কোনো ড্রেস যদি অন্য কেউ ইউজ করে বা সেখান পাশাপাশি থেকে হতে পারে। যদি একই জিনিসপত্র আমরা যখন বাসায় আমরা থাকি, একই রুমে যখন থাকি, একই বাসায় যখন থাকি, আমরা একজন আরেকজনের অনেক জিনিসপত্র ইউজ করি, সেখান থেকেও সেটা হতে পারে। ইভেন যখন সেম কমোড আমরা ইউজ করব, সেম সোফা কিংবা সেম চেয়ার যখন আমরা শেয়ার করব, সেখান থেকেও কিন্তু এই জীবাণুটা ছড়িয়ে যেতে পারে। এই যে স্কেবিস আসলে তাহলে তো এটা একটা ছোঁয়াচে, আপনি বলেই ফেললেন। এটা আসলে কাদের বেশি হয় বা কোন বয়সে আসলে বেশি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদের হচ্ছে এই রোগটা বেশি হতে পারে। এর বাইরেও এক্সট্রিম অব এজ, মানে খুব ছোট বাচ্চা এবং খুব বয়স্ক যাদের বয়স্কদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, আর ছোটদের হচ্ছে এটা অত বেশি ডেভেলপ করে না। বুঝতে পেরেছি। তাদের হচ্ছে এটা বেশি হয়। এই রোগগুলো আমরা সবচেয়ে বেশি যেসব জায়গায় দেখতে পাই সেটা হচ্ছে ওভার ক্রাউডেড এরিয়া, যেগুলা ঘনবসতিপূর্ণ এলাকা, যেমন জেলখানায়। বলা হয়ে থাকে যে জীবনে একবার জেলখানা গেছে সে জেলখানা থেকে অবশ্যই একটা রোগ নিয়ে আসবে, সেটা হচ্ছে স্কেবিস। এর বাইরেও হচ্ছে আমরা দেখি আপনার বিভিন্ন হেফজোখানা, যারা হচ্ছে এক জায়গায় অনেকগুলো বাচ্চা থাকে, তাদের যদি একজনের আক্রান্ত হয় তাহলে সেখানে সবাই হতে পারে, হয়ে যায় সচরাচর, যেটা দেখি। বা হোস্টেলে যারা একসাথে থাকে, অনেকজন শেয়ার করে এবং বস্তিতে আচ্ছা, বস্তিতে হচ্ছে কি তারা তো খুব একদম গাদাগাদি করে থাকে, তাদের হয়। এই যে আপনি বললেন একই রুমে অনেকজন থাকা, অথবা হোস্টেল অথবা মাদ্রাসায় যারা একসাথে থাকে, প্রত্যেকের এই জিনিসগুলো কিন্তু একজনের হলে একেবারে একসাথে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, এই যে একটা তো বলেই ফেললেন যে ওভার ক্রাউডেড এরিয়া বা ঘনবসতিপূর্ণ এরিয়া, এটাতে একটা হতে পারে। আরেকটি আপনি বললেন একেবারে বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনো ভাবে ডেভেলপ করে না। এর বাইরেও হচ্ছে কি এই রোগটা আসলে যেভাবে হয় সেটা হচ্ছে জীবাণুটা আমার স্কিনকে পায়ার্স করে, এটাকে ভেদ করে স্কিনের ভিতরে টানেল বা সুড়ঙ্গ তৈরি করে, যেটাকে আমরা বারো বলি। ওই সুড়ঙ্গ দিয়ে ওরা অনেক বংশ বিস্তার করে সুড়ঙ্গে, তখন হচ্ছে স্কেবিসটা ছড়িয়ে পড়ে ওই শরীরের মধ্যে। বাচ্চাদের স্কিনটা ভেদ করা অনেক সহজ, যেটা অ্যাডাল্ট যারা তাদের আসলে যে স্কিন লেয়ার, সে তুলনায় বাচ্চাদের স্কিন লেয়ারটা অনেক বেশি ভালনারেবল এবং সফট থাকে। ওই কারণে
ইজিলি পার্স করতে পারে। পিয়ার্স করতে পারে। আর আপনি আরেকটা কথা বলছিলেন, যাদের বয়স্ক লোক, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, জি। যেমন তাহলে তো ডায়াবেটিস ধরেন একটা কারণ হতে পারে, তাহলে ওনাদেরও তো বেশি হয়, তাই না? আমরা স্কিন একটা কথা বলি, যতদিন আপনার ডায়াবেটিস ভালো হবে না ততদিন আপনার কোনো চর্মরোগ ভালো হবে না। বুঝতে পেরেছি। তার মানে আপনার ডায়াবেটিস কন্ট্রোল রাখা তো হচ্ছে সবচেয়ে খুব প্রায়োরিটি খুব একটা জরুরি। দিতেই হবে আমাদেরকে। আচ্ছা, অনেক সময় আমাদের চুলকালে আমরা বলি স্কেবিস, আসলে চুলকানি মানেই কি স্কেবিস? না, এটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা। অনেকেই আসলে এটা মনে করে থাকে তার চুলকাচ্ছে মানে তার মনে হয় খোসপাচড়া হয়েছে। কিন্তু আমরা আমাদের সচরাচর প্র্যাকটিসে অনেক ধরনের চর্মরোগ আছে। সব ধরনের চর্মরোগ হয়তো চুলকানি নেই, কিন্তু অনেক ধরনের চর্মরোগে আমরা চুলকানিটা দেখতে পাই। যেমন ধরুন আপনি যদি এটা আরেকটা রোগের কথা আমি আপনাকে বললাম যে সুপারফিশিয়াল ফাঙ্গাল ফাঙ্গাল ইনফেকশন, ইনফেকশন যেটা। সেখানেও চুলকানি হবে। জি। যারা অ্যাটোপিক ডার্মাটাইটিস, বাচ্চাদের যে একটা রোগ আমরা দেখতে পাই, সেখানেও প্রচুর চুলকায়। প্রোরাইগো সিমপ্লেক্স, সেখানেও খুব চুলকায়। এবং রোগগুলো কিন্তু খুবই সিমিলার। ধরেন যার প্রোরাইগো সিমপ্লেক্স, স্কেবিস খুব কাছাকাছি। একেবারে, কাছাকাছি। এক্সপার্ট আই না হলে এটা ডিফারেন্সিয়েট করাটা একটু কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায়। তো এই ধরনের অনেক ধরনের রোগেই চুলকানি হতে পারে। আমি বলবো যে চুলকানি মানে স্কেবিস, এটা আপনারা মনে করবেন না। আচ্ছা, ধন্যবাদ। আরেকটি জিনিস আমি জানতে চাই, এই যে স্কেবিস রোগীগুলো যখন আপনাদের কাছে আসেন, ওনারা কি কি লক্ষণ নিয়ে আসলে আপনাদের কাছে আসেন? লক্ষণের মধ্যে প্রধানতম যেটা লক্ষণ সেটা হচ্ছে আপনি আগে যেটা বললেন, চুলকানি। জি। অবশ্যই চুলকাবে, এবং চুলকানিটা হচ্ছে খুব ইন্টেন্স। ওই রুগী এই পরিমাণ চুলকায়, রুগীরা অনেক সময় আমাদেরকে এসে যেটা বলে যে ডাক্তার সাহেব আমার এত বেশি চুলকায়, চুলকাতে ঘা না বানানো পর্যন্ত আমার চুলকানিটা থামতে চায় না। তো প্রচুর চুলকাবে। এর বাইরেও হচ্ছে আপনার প্রথমে আমি আপনাকে যেটা বললাম, একই ফ্যামিলিতে অনেকের মধ্যে এই রোগটা হতে পারে। তো একটা ফ্যামিলি হিস্ট্রি যদি আমরা নিই যে আপনার বাসায় আর কারো চুলকানি চুলকানি আছে আছে কিনা, তখন রোগীরা বলে হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা বলে যে আমার মায়ের আছে, কিংবা মার কোনো মহিলার ক্ষেত্রে যখন আমরা জিজ্ঞেস করি তিনি বলেন যে হ্যাঁ আমার স্বামীর বা আমার বাচ্চার আছে। তাহলে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে, চুলকানি থাকবে। আর হচ্ছে কি এসকেবিসে কিছু পছন্দের জায়গা আছে, আসলে জীবাণুটা কিছু মানে পছন্দের জায়গায় থাকতে বেশি হয়, হ্যাঁ, আক্রান্ত বেশি থাকতে বেশি পছন্দ করে। হ্যাঁ। হ্যাঁ, ওই সাইডগুলো যেমন হচ্ছে কি দুই আঙ্গুলের মাঝখানের যে জায়গা, ওখানে খুব বেশি চুলকানি হয়ে থাকে, এবং ওখানে অনেক সময় ঘাড় মতো হয়ে যায়। এর বাইরে হচ্ছে বগলে, নাভিতে, যৌনাঙ্গে, এবং মহিলাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই আপনার নিপলে বা ব্রেস্টের ভাঁজে, এইসব জায়গাতে হচ্ছে প্রচণ্ড চুলকায়। তাহলে ওভারঅল আমরা, এবং এই চুলকানিটা হচ্ছে কি আপনার রাত্রিবেলা অনেক বেশি বেড়ে যায়। তাহলে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে চুলকানি নিয়ে আসে যার রাতে বেড়ে যায়, ফ্যামিলিতে অন্যান্য কেউ আক্রান্ত থাকতে পারে, এবং যে জায়গাগুলোর কথা আমি বললাম ওই সমস্ত জায়গায় আক্রান্ত হয়, তাহলে সেটা আমরা প্রাথমিকভাবে স্কেবিস হিসেবেই চিন্তা করি। ক্লিনিক্যালি দেখেই ফেললেন স্কেবিস এটা, তারপর কি কোনো ধরনের ইনভেস্টিগেশন আপনারা সাজেস্ট করেন? সচরাচর আমাদের কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে না। আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেটা বলে দেখে এবং হিস্ট্রি নিয়ে আমরা রোগটা ডায়াগনোসিস করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে আমি যেগুলো বললাম সিমিলার আরও কিছু ডিজিজ থাকতে পারে যেটা স্কেবিস না, কিন্তু আমরা হয়তো সে রোগীটা আরও দু এক জায়গায় স্কেবিসের ট্রিটমেন্ট করেছে কিন্তু ভালো হয় নাই, তখন আমরা ডায়াগনোসিসটা রিভিউ করার চিন্তা ভাবনা করি যে এটা অন্য কোনো কিছু কিনা। তখন আমরা ওই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেগুলো থাকে, অন্যান্য রোগ যেগুলো হতে পারে সেগুলো এক্সক্লুড করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে পারি, কিন্তু নর্মালি আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে না। জন্য আমাদের ক্লিনিক্যালি আলাদাভাবে কোনো পরীক্ষা লাগে না, একেবারে রেয়ার কেস আমরা এটা ওখান থেকে অর্গানিজমটা কনফার্ম করার জন্য কোনো মাইক্রোস্কোপিতে দিতে পারি। বুঝতে পেরেছি। এটা ট্রিটমেন্টটা কি আসলে? ট্রিটমেন্টটা যদি আমি বলি, স্কেবিসের ট্রিটমেন্টটা একদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন খুবই সহজ একটা চিকিৎসা, আবার যদি চিন্তা করেন খুবই জটিল চিকিৎসা। যখন আপনি কনফার্ম হবেন বা বুঝতে পারবেন যেটা আপনার চুলকানি বা খুশপাচটা হয়েছে, তখন ওই ফার্মেসিওয়ালাও সেই ওষুধটা দিতে পারবে। আপনি অনেক সময় যারা একটু সচেতন তারা নিজেরাও কিন্তু ওই চিকিৎসাটা দিতে পারে, ডায়াগনোসিসটা যদি কনফার্ম থাকে। কিন্তু যেটা হয়ে থাকে রোগীগুলো কিন্তু ভালো হয় না, এই কারণ হচ্ছে জটিল। কারণ ভালো না হওয়ার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে কিছু উপদেশ মেনে চলতে হয়, কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, এবং ওষুধ যেটা আমরা দিব তার লাগানোর কিছু নিয়মকানুন আছে, কীভাবে লাগাবে ওই নিয়মকানুনগুলো মানতে হয়। এটা কিন্তু আবার সবাই জানে না। আমরা যখন পারমেথ্রিন, এটা হচ্ছে স্কেবিসের এখন নাম্বার 1 ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট অফ চয়েস, টপিক্যাল পারমেথ্রিন, জি, এটা সবাই জানে
দিতে পারে, কিন্তু যেটা লাগানোর হয়ে থাকে নিয়মটা, জি। ওরা কি করে আমাদের কাছে এটা লাগিয়ে আসে, কিন্তু লাগায় কোন জায়গায়, যেসব জায়গায় হচ্ছে বেশি বেশি আছে, ধরেন যেসব জায়গায় আক্রান্ত বেশি, শুধুমাত্র ওই জায়গাগুলোতে লাগায়। কিন্তু এটা লাগানোর নিয়মটা হচ্ছে কি, আমরা বলে থাকি রাতের বেলা আপনি গোসল করে একদম গলা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সারা শরীরে লাগিয়ে ফেলবেন। লাগিয়ে সকালবেলা 8 থেকে 12 ঘন্টা পরে গোসল করবেন। মিনিমাম 8 থেকে 12 ঘন্টা, আরও বেশি হলেও কোনো সমস্যা প্রবলেম নেই। নেই। এবং সারা শরীরে যেন 1 ইঞ্চি জায়গাও বাদ না থাকে, যেখানে আছে সেখানেও লাগাতে বলি, যেখানে নেই সেখানেও লাগাতে বলি। এর বাইরে হচ্ছে আরও কিছু কন্ডিশন থাকে, যেমন আপনার ইনফেকশন নিয়ে যখন আসে, যেটাকে আমরা ইনফেক্টেড স্কেবিস বলি, সেই ক্ষেত্রে শুরুর দিকে আমরা এই টপিক্যাল ট্রিটমেন্ট বা লাগানোর ট্রিটমেন্টটা দিই না। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমে তার ইনফেকশনটা কন্ট্রোল করি, হয়তো 7 দিন 10 দিন জন্য অ্যান্টিবায়োটিক দিই। ইনফেকশনটা কন্ট্রোল হয়ে গেলে এরপর আমরা টপিক্যাল স্কেবিসাইডাল ট্রিটমেন্টগুলো শুরু করি। তবে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা ফ্রম দ্য ডে ওয়ান আমরা একটা ওরাল স্কেবিসাইডাল ড্রাগ দিতে পারি, যেমন আইভারমেকটিন, ওটা আমরা দিতে পারি, কিন্তু টপিক্যাল ট্রিটমেন্টটা একটু পরে গিয়ে শুরু করি। আইভারমেকটিনটা আপনারা আসলে কতদিনের জন্য সাজেস্ট করেন? আইভারমেকটিনটা আইডিয়াল ডোজ হচ্ছে কি 2টা ডোজ, ওয়েট ক্যালকুলেট করে, এটা সচরাচর সবাই নিতে পারবে না। আমরা বলি যে 15 কেজির নিচে যাদের ওজন, তাদের ক্ষেত্রে আইভারমেকটিন দেওয়া যাবে না। যাদের ওজন 15 কেজি উপরে, তাহলে ওয়েট ক্যালকুলেট করে আমরা প্রথম দিন একটা দিই, 1 সপ্তাহ পরে আরেকটা ওষুধ রিপিট করি। 2টা যদি আমরা দিই তাহলে মোটামুটি সুস্থ হয়ে যায়। আরেকটি জিনিস আপনি বলছিলেন টপিক্যাল যে লোশনটার কথা বলছিলেন, এটা আপনারা কি 3 দিন পর ব্যবহার করতে বলেন রিপিট, নাকি 7 দিন পর ব্যবহার করতে বলেন? আমরা বলে থাকি 7 দিন পর আরেকবার রিপিট করার জন্য, কারণ কিছু মাইট হয়তো থেকে যায়। জীবাণুটা প্রথমে মারা গেলেও কিছু মাইট থেকে যায়, যেটা 7 দিন পরে আমরা আবার যদি রিপিট করি তাহলে সেগুলাও আর থাকে না। আর এটার সরাসরি লাগানো সবচেয়ে ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে কি, যে কোনো জায়গায় যদি আপনার খালি থাকে, তাহলে আমরা লাগানোর পর জীবাণুটা ওই তার জন্য নিরাপদ যে জায়গাটা আমাদের শরীরে থাকবে সেখানে গিয়ে সে সারভাইভ করে যাওয়ার চেষ্টা করবে। এই কারণে এই ধরনের রোগীদেরকে আমরা বলি যে আপনি যদি রাতের বেলা লাগানোর পরে ওয়াশরুমে গেলেন, কিংবা কোনো কারণে আপনার হাত ধোয়া হইলো, কোনো জায়গায় যদি ওয়াশ করা হয়, ওই জায়গায় আপনি আবার লাগাবেন। বুঝতে পারছি। যেন মাস্ট এটা আপনার শরীরে 8 থেকে 12 ঘন্টা থাকে। আরেকটি কথা আপনি বলছিলেন যে নিয়ম, একটা হচ্ছে লাগানোর নিয়ম, আপনি বলেই ফেললেন। আরেকটা বলছিলেন যে ওনার আরো আনুষঙ্গিক কিছু নিয়ম মানতে হয়, ওই নিয়মগুলো কি কি? এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং। যখন একটা রোগী আমাদের কাছে আসে, আমরা যদি তাকে চিকিৎসাটা দিই এবং তাকে যে উপদেশগুলো দিই, যেহেতু সে আক্রান্ত, সে কষ্ট পাচ্ছে, তার চুলকানি হচ্ছে, চেষ্টা করে এটা আমাদের উপদেশগুলো মানার। কিন্তু আমরা যখন আরও কিছু উপদেশ দিয়ে থাকি, যেটা আমি বললাম, একই ফ্যামিলির সব মেম্বারকে, কিংবা যারা একই রুমে থাকে, কোনো মেসে থাকে, একই রুমে যারা থাকে, তাদের সবাইকে চিকিৎসাটা করতে হবে একসাথেই করতে হবে। কারণ হচ্ছে কি, জীবাণুটা হয়তো যে এখন সুস্থ, আমরা যাকে সুস্থ দেখছি, ওনার শরীরে আছে কিন্তু সুপ্ত অবস্থায়। আচ্ছা, বুঝতে পেরেছি। পরে যিনি আক্রান্ত তিনি হয়তো চিকিৎসা করলেন, কিন্তু ওনার রুমমেট বা ওনার ফ্যামিলি মেম্বার্স যারা আছে, তারা হয়তো চিকিৎসাটা করলেন না। এই ধরনের সিচুয়েশনে যেটা হয়, কিছুদিন পরে আবার জীবাণুটা কোনো একটা কন্ট্যাক্টের মাধ্যমে আবার ওনার শরীরে আসে, উনি আবারও পুনরায় আক্রান্ত হয়ে থাকেন। এই কারণে বাসার সবাই একসাথে চিকিৎসা করা এটা খুবই জরুরি। কিন্তু যেটা হয়ে থাকে, বাসায় যিনি সুস্থ আছেন তিনি বলেন, আমার তো কোনো চুলকানি নেই, আমি কেন চিকিৎসা করব? মানে এক ধরনের একটা একরকম মনোভাব কাজ করে, তারা সেই চিকিৎসাটা করেন না। এই কারণে বারবার ইনফেক্টেড হয়, রিইনফেকশন হয়। এই যে স্কেবিসের ক্ষেত্রে গ্রামে অথবা মফস্বল একটা কথা প্রচলিত আছে যে এটা আসলে অপরিচ্ছন্নতার জন্য হয়, বা এটা গরিবের রোগ, এটা আসলে কতটুকু সত্য, বা ওনাদের এই ধারণাটা কেন হয়? কারণ হচ্ছে কি, আমি এই চেয়ারে বসলাম, যদি আমার কাছে স্কেবিসের জীবাণুটা থেকে থাকে, আমার পরে যদি কোনো একটা গেস্ট এখানে এসে এই চেয়ারে বসেন, তাহলে ওনারও কিন্তু জীবাণুটা ওনার টাচে চলে আসতে পারে। এই কারণে এটা যে আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এটা হবে না, সেটা পুরোপুরি বলা যাবে না। তবে এটা ঠিক, যদি পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমরা খুব ভালোভাবে মেনটেন করতে পারি, তাহলে আমরা সুস্থ থাকার বা জীবাণুটা আমাদের শরীরে আসার সম্ভাবনাটা
কম। আর গরিবের রোগ যেটা বললেন, আমি প্রথমেই আপনাকে যেটা বললাম, যখন কোন একটা বস্তি এরিয়া, কোন একটা রোহিঙ্গা ক্যাম্প, এসব জায়গায় আসলে তাদের জীবনযাত্রার মান, তাদের ইনকাম যেহেতু কম, তাদের জীবনযাত্রার মানটাও হচ্ছে বিলো স্ট্যান্ডার্ড। এই কারণেই তো তারা একসাথে এতগুলো মানুষ থাকতেছে। তো এই এই কারণে কথাটা বলতে পারেন যে সত্যি, যে যারা একটু যাদের আয় ইনকাম কম, যারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো মেনটেন করেন না, তাদের এই রোগটা বেশি হয়ে থাকে। কিন্তু তার মানে এই না যে আপনি যদি খুব একটা হাই প্রোফাইল লাইফ মেনটেন করেন, কিংবা আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেন, আপনার হবে না, সেটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। এই যে স্কেবিস রোগী, কিছু রোগী আপনারা পান না যারা ম্যাল ট্রিটমেন্ট করে বা অপচিকিৎসা করে আপনাদের কাছে এসেছে, এসব রোগীদের ক্ষেত্রে কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? একটা ভালো প্রসঙ্গ আপনি এনেছেন। আমরা সচরাচর যে কোনো স্কিন ডিজিজ যেটা আমরা দেখি, রোগী কিন্তু প্রথমে ডাক্তারের কাছে আসেন না। তারা যান, অনেকে করেন কি, আমার একটা চর্মরোগ হয়েছে, আমার পাশের বাসার মানুষটা আমার প্রেসক্রিপশন নিয়েই আমি যে চিকিৎসা ফলো করছি উনিও সেম চিকিৎসা ফলো করেন। কিংবা যদি যান, তারা প্রথমে কোয়াকের কাছে বা কোনো একটা ফার্মেসিতে যান, ওখান থেকে একটা ট্রিটমেন্ট নেন। একেবারে যখন তার চুলকানিটা কন্ট্রোল হয় না, তখন তারা আসেন ডাক্তারের কাছে। কিন্তু যখন ডাক্তারের কাছে আসেন, তার আগে কিন্তু অনেক ধরনের চিকিৎসা উনি নিয়েছেন। ওই চিকিৎসার বিশেষত যেটা হয়ে থাকে, টপিক্যাল স্টেরয়েড বা ওরাল স্টেরয়েড জাতীয় ওষুধ বেশি নিয়ে থাকেন। এখন যখনই আপনি একটা স্টেরয়েড হচ্ছে একটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, তো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ নিলেই ম্যাক্সিমাম চর্মরোগী কিছুদিন একটু সাপ্রেসড হয়ে থাকে। রোগী প্রথম 5 দিন 7 দিন মনে করেন আমি তো সুস্থ হয়ে গেছি, আমাকে উনি ওষুধটা দিয়েছেন, আমি ইউজ করার পরে সুস্থ হয়ে গেছি। কিন্তু 5-7 দিন বা 10 দিন 15 দিন পরে ডিজিজটা আরও বেশি ফ্লেয়ার করে, তখন হচ্ছে আমাদের কাছে আসেন। এবং ডিজিজের অরিজিনাল যে অ্যাপিয়ারেন্স, অরিজিনাল যে সাইন সিমটম থাকার কথা, অনেক সময় সেটা চেঞ্জ হয়ে যায়। তখন ডাক্তারের জন্য রোগটা ডায়াগনোসিস করাও কষ্টকর হয়ে যায়, রোগটা ট্রিটমেন্ট করাও কষ্টকর হয়ে যায়। আরেকটি ধরেন একটা বাচ্চা, উনি টপিক্যাল লোশন বা টপিক্যাল ওষুধগুলো নিচ্ছে, এখন ওই বাচ্চা যদি ধরেন ওষুধ লাগানো অবস্থায় মুখে হাত দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে আসলে করণীয়টা কি? অবশ্যই ক্ষতি হবে। এই ধরনের সিচুয়েশনে রোগীর মারা বা ফ্যামিলি মেম্বার্সরা যেটা করতে পারেন, বাচ্চাকে আমরা ওষুধটা লাগানোর পরে যখন 10-15 মিনিট 20 মিনিট পরে যখন এটা শুকিয়ে যাবে, এরপরে বাচ্চাদেরকে একটা যদি হাত মোজা আমরা পরিয়ে দিই, তাহলে বাচ্চার পেটে আর ওষুধটা যাওয়ার সম্ভাবনা থাকে না। ধরেন একটা বাচ্চাকে আমরা লাগালাম, বাচ্চাটা আবার ওয়াশরুমে গেল বা প্রস্রাব পায়খানা করলো, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ওষুধটা যেহেতু মিনিমাম 8 থেকে 12 ঘন্টা আমার শরীরে থাকতে হবে, যখনই কেউ ওয়াশরুমে যায় কিংবা কোনো জায়গায় ধোয়া হয়ে যায়, উনি এরপরে সাথে সাথে আবার আরেকটা মলম রাখবেন, ওই জায়গায় আবার ওষুধটা লাগিয়ে দিবেন। আচ্ছা, স্কেবিস রোগীর ক্ষেত্রে আমাদের কোনো ফুডের কোনো বাধ্যবাধকতা আছে, বা কোন খাবার খাওয়া যাবে বা কোন খাবার খাওয়া যাবে না, এই ধরনের কোনো কি বিধিনিষেধ আছে? ধন্যবাদ, আপনি আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন। শুধু স্কেবিস না, যে কোনো চর্মরোগে যখন কোনো রোগী আক্রান্ত হন, তিনি মনে করে থাকেন এটা আমার কোনো একটা খাবারের কারণে হয়েছে। এটা সবারই একটা কমন ধারণা। কিন্তু আমি বলবো যেটা, যে কয়েকটি স্কিন ডিজিজে হয়তো আমাদেরকে ফুড হ্যাবিটটা একটু এই ব্যাপারে সচেতন থাকতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ফুড হ্যাবিটের সাথে এটা রিলেটেড থাকেন না। স্কেবিস হচ্ছে টোটালি কোনো রিলেশন নাই। আপনি কোনো খাবার খান কিংবা না খান, যদি জীবাণুটা আপনার কাছে আসে, তাহলে আপনি অবশ্যই আক্রান্ত হবেন। আর আপনি যাই খান না কেন, আপনার কাছে যদি জীবাণুটা না থাকে, আপনি কিছুতে আক্রান্ত হবেন না। কিন্তু আমরা আমাদের প্র্যাকটিসে যেটা দেখি, অনেক সময় মায়েরা পর্যন্ত অনেক খাবার দাবার রেস্ট্রিক্টেড থাকে, যে বাচ্চার স্কেবিস হয়েছে, এখন যদি আমি বেগুন খাই, চিংড়ি মাছ খাই, গরুর মাংস খাই, বা অন্য কোনো অ্যালার্জিক কোনো খাবার খাই, তাহলে হয়তো আমার বাচ্চার চুলকানিটা বেড়ে যাবে। ধন্যবাদ ডাক্তার মামুন। আমরা আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ হয়তো আপনার সাথে আরও একটি পর্বে আমরা বসে আরও কিছু রোগ নিয়ে বা স্কিনের মহামারী নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে বিদায় নিন। আমাদের যে সমস্ত চর্মরোগ আমরা আমাদের দৈনন্দিন জীবনে পেয়ে থাকি, এর ম্যাক্সিমাম চর্মরোগী হচ্ছে কি বিনাইন বা কম ক্ষতিকারক। এই সেন্সে যে এখান থেকে আপনার হয়তো জীবনঘাতী কোনো কন্ডিশন অ্যারাইজ করবে না, কিন্তু আপনার একটা অবহেলা কিংবা ভুল সিদ্ধান্তের কারণে আমাদের কিন্তু লাইফ থ্রেটানিং একটা কন্ডিশন অ্যারাইজ করতে পারে। যেমন
স্বাভাবিক একটা স্কেবিস থেকে কিন্তু আপনার কিডনি ডিজিজ কিংবা হার্ট ডিজিজ এই ধরনের কন্ডিশন পর্যন্ত হতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো কোনো ধরনের চর্মরোগ হলে ঘাবড়ানোর কিছু নেই, আবার অবহেলাও করবেন না। সরাসরি কোনো ফার্মেসি কিংবা ইয়াতে কোনো কোয়াকের কাছে না গিয়ে একজন এক্সপার্টের কাছে যাবেন, চিকিৎসা নেবেন। উনি যে চিকিৎসাটা যেই ডোজে যে ডিউরেশনে দেন সেটা ফলো করবেন। এর বাইরেও ডাক্তাররা কিছু চর্মরোগের ক্ষেত্রে কিছু উপদেশ দিয়ে থাকেন, এটা করবেন এটা করবেন না, লাইফস্টাইলে কিছু বিধিনিষেধ বা পরামর্শ ডাক্তাররা নিয়ে দিয়ে থাকেন, সেগুলো যথাযথভাবে মেনটেন করবেন। যদি যথাযথভাবে আপনারা মেনটেন করতে পারেন তবে আপনারা চর্মরোগ মুক্ত একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। ধন্যবাদ ডাক্তার মামুন অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে উপদেশগুলো দেওয়ার জন্য। আজকে আসলে আমরা কথা বলছিলাম চর্মরোগের মহামারী নিয়ে। এই মুহূর্তে আমরা যা দেখতে পাই স্কেবিস রোগটা মহামারীর মতোই কিন্তু ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গত 5-6 মাস ধরে আমরা প্রতিটি ঘরে ঘরে অথবা প্রতিটি মহল্লায় কিন্তু আমরা এই ধরনের রোগীগুলো পেয়ে যাচ্ছি। আশা করি আজকে পর্বের মাধ্যমে আপনারা বেশ সচেতন হতে পারবেন এবং আমাদেরকে আরেকটি জিনিস চিন্তা করতে হবে, স্কেবিসে শুধু আমরা ট্রিটমেন্ট দিলাম বা ওষুধ নিলাম সেটা কিন্তু মুখ্য ব্যাপার না। আমরা কিভাবে চলবো, কিভাবে একই ফ্যামিলির লোকজনদেরকে একসাথে ট্রিটমেন্ট দিতে হবে এবং আমাদের কাপড় চোপড় পোশাক আশাক যেসব আমরা পরিধান করছি এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সতর্কমূলকভাবে ব্যবস্থা নিতে হবে। সুপ্রিয় দর্শক, আগামী পর্বে আমরা আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।